14 এপ্রিল থেকে এবার সর্বাত্মক লকডাউন, জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব। জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। ঊর্ধ্বমুখী যে বিস্তারটা করোনার এবং মৃত্যু হার, এটাকে রোধ করা খুবই কঠিন। সারা বিশ্বে যেটা করছে যে পদ্ধতি, সেটা হচ্ছে কড়া লকডাউন। গণপরিবহনের পর খুলল শপিং মল, মার্কেটও। আমরা তো গরিব মানুষ, আমরা তো এখানেই খেয়ে পেয়ে চলি। গত বছরের মতো এই বছরে যদি আমাদের ঘরে বসে থাকতে হয়, তাহলে তো আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। আগের মতো তুলনামূলক নাই, কিন্তু আগে থেকে কিছুটা বাড়ছে। সবাই মোটামুটি মাস্ক পরতেছে, সবাই দূরত্ব বজায় রাখতেছে। কঠোরভাবে নিয়ন্ত্রণ না হলে বাংলাদেশ হতে পারে নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তি স্থল। ওই ধরনের ভ্যারিয়েন্টের জন্মস্থান হিসাবে বাংলাদেশ বিশ্বে একটা কুখ্যাতি পাবে এবং পৃথিবীর অনেক দেশই তাদের দেশে বাংলাদেশের থেকে প্রবেশটা নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গাদের দায় বাংলাদেশের একার নয় বললেন জন কেরি। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। জলবায়ু ইস্যুতে বকেয়া ক্ষতিপূরণ দিতে সম্মত যুক্তরাষ্ট্র। কক্সবাজারের হিমছড়িতে ভেসে উঠল মৃত তিমি, রয়েছে আঘাতের চিহ্ন। জোয়ার আশায় দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা, উৎসুক জনতার ভিড়। ৯৯ বছর বয়সে মারা গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। ডিউক অব এডিনবরার মৃত্যুতে পুরো বিশ্ব সম্প্রদায়ের শোক। সেই খবর লন্ডন থেকে জানাবো আমি, সোহেব কবির। আবারও আসছে লকডাউন। 14 এপ্রিল, পহেলা বৈশাখ ও পহেলা রমজান থেকে 7 দিন পরিপূর্ণভাবে কার্যকর করা হবে লকডাউনের নির্দেশনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী রোববার প্রজ্ঞাপন জারি করা হবে। লকডাউনের মধ্যে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। গত বছর তবুও ঠেকিয়ে রাখা গেছে, কিন্তু এবছর কিছুতেই করোনা সংক্রমণের লাগাম ধরে রাখা যাচ্ছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সে কারণে প্রথমে 18 দফার নির্দেশনা, পরে সেই আলোকে 7 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর মাঝে এলো লকডাউনের ঘোষণা। শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী টেলিফোনে জানান, মানুষ বাঁচাতে এর বিকল্প নেই। আমাদের যেভাবে করোনা বিস্তার লাভ করছে, সেটিকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, বিশেষজ্ঞদের পরামর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন, 14 তারিখ থেকে 1 সপ্তাহের জন্য 20 তারিখ পর্যন্ত কঠোর লকডাউন। এবং কঠোর লকডাউন বলতে শুধু জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে, অফিস, আদালত, কলকারখানা। যত তাড়াতাড়ি সম্ভব খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে। তিনি বলেন, লকডাউনে জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। এই যে ঊর্ধ্বমুখী যে বিস্তারটা করোনার এবং মৃত্যু হার, এটাকে রোধ করা খুবই কঠিন। এটার এছাড়া অন্য কোনো বিকল্প নাই। এটা সারা বিশ্বে যেটা করছে যে পদ্ধতি, সেটা হচ্ছে কড়া লকডাউন। এদিকে জাতীয় পরামর্শ কমিটি 2 সপ্তাহের জন্য লকডাউনের সুপারিশ করেছে। বিশেষ করে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় লকডাউনের সুপারিশ করা হয়। খেতে বলা হয়, যে করেই হোক সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়াতে হবে। এর আগে শুক্রবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লকডাউনের আভাস দেন। জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে 1 সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। লকডাউনের বিষয়ে প্রজ্ঞাপন আগামী রোববার জারি করা হবে। ভয়াবহ রূপ নিয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কঠোর বিধি নিষেধের মধ্যেই গণপরিবহনের পর খুলে দেওয়া হলো শপিং মল, মার্কেট। ছুটির দিন হলেও রাজধানীর দোকানপাটে ক্রেতা সমাগম কম থাকায় 12টা থেকে মার্কেট খোলার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার নিউ মার্কেট এলাকায় দেখা গেল সকাল সকাল দোকান সাজানোর তোড়জোড়। রাজধানীর সবচেয়ে বড় এ মার্কেটে কেনাকাটা করেন সব শ্রেণী পেশার মানুষই। রোজা শুরুর আগেই দোকান খোলার সুযোগ পেয়ে তাই স্বস্তি বিক্রেতাদের মধ্যে। গত বছরের মতো এই বছরে যদি আমাদের ঘরে বসে থাকতে হয়, তাহলে তো আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। রোজার মাসটা যখন আমাদেরকে একটু দেখে, আমরা তো গরিব মানুষ, আমরা তো এখানেই খেয়ে পেয়ে চলি। সকালের দিকে ক্রেতা তেমন একটা না থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ভিড়। মাস্ক পরার ব্যাপারে সচেতনতা দেখা গেছে ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই। আবারও মার্কেট বন্ধ হবে কিনা সে অনিশ্চয়তায় ঈদের বাজারও সেরে নিচ্ছিলেন কেউ কেউ। সবাই মোটামুটি মাস্ক পরতেছে, সবাই দূরত্ব বজায় রাখতেছে। যে নিজেরা কিছু পড়ি না করি, বাবুরে তো পড়াইতে হয়। 12টা থেকে আমাদেরকে রাত 8টা পর্যন্ত সময় দেওয়া হোক। সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর দেখা গেল ব্যবসায়ী সমিতির নেতাদের। ক্রেতাদের চলাফেরায় জটলা এড়াতে মার্কেটে ফাঁকা জায়গা নিশ্চিত করার উপর জোর দেন তারা।
আমরা তাকে সতর্ক করছি এবং সর্বোচ্চ জিনিস বলে দিয়েছি, যিনি স্বাস্থ্যবিধি না মানবে তার প্রতিষ্ঠান দোকান আমরা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেব। এদিকে ভর দুপুরেও ধানমন্ডি হকার্স মার্কেটে ছিল না চোখে পড়ার মতো ক্রেতা সমাগম। যদিও ব্যবসায়ীদের আশা লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন তারা। অবশ্যই মাস্ক থাকতে হবে, এছাড়া বেচা কিনা করতে একদম সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়ে গেছে। যেহেতু মার্কেট খোলা দিছে, আস্তে আস্তে কাস্টমার বাড়বে, আমরা বেচা কিনা করবো। স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে এ এলাকার মার্কেটগুলোতে চোখে পড়েনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সরকারের কোনো দপ্তরের তৎপরতা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন ও মার্কেট খোলার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকার ঘোষিত অন্যান্য বিধিনিষেধ পালনেও চলছে ঢিলেঢালা ভাব। বদ্ধ পরিবেশে কাঁচা বাজারে নিষিদ্ধ হলেও চলছে দেদারসে। আবার নিষেধ অমান্য করে হোটেল রেস্তোরাঁয় বসেই চলছে খাওয়া দাওয়া। পাশাপাশি বিনা প্রয়োজনে কিংবা অপ্রয়োজনেও ঘরের বাইরে বের হচ্ছেন অনেকে, উপেক্ষিত স্বাস্থ্যবিধিও। করোনার লাগাম টানতে সরকারের কঠোর বিধিনিষেধের সপ্তম ধারায় আছে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রয় বিক্রয় চলবে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে। কিন্তু রাজধানীর তেজগাঁওয়ের এই কলমিলতা বাজার প্রমাণ দেয় সরকারি নির্দেশনার বেহাল অবস্থার। একে তো 4 দেয়ালের মাঝে চলছে কেনা বেচা, তার উপর মাস্ক সহ স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা চোখে পড়ার মতো। আমি একজন ক্রেতা, আমি মাস্ক পরে আসছি, কিন্তু আমি যার কাছ থেকে জিনিসপত্র কিনতেছি তিনি তো মাস্ক পরতেছে না। মাছ আছিল, পানি খাইছে, খোলাইছে। এখনো তো ঠিক মতো পড়েননি। ঠিক আছে, সমস্যা নেই। খোলা মার্কেটে যাইতে বলছে, এই আমাদের জায়গা তো দেখা দেয় না। আমরা জায়গা দেখালে তো আমরা অন্য জায়গায় চলে যেতে পারি। একই অবস্থা হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রেও। প্রধান সড়কের আশপাশের খাবারের দোকানগুলো কিছুটা নিয়ম মেনে বিক্রি করলেও স্বাস্থ্যবিধির বালাই নেই অলিগলির দোকানে। নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হোটেলে বসে চলছে খাওয়া দাওয়া। কথা ছিল তো এই রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, কিন্তু আপনারা তো এটা রেস্টুরেন্টে বসে খাওয়াচ্ছেন। না, ধরেন যে আজকের থেকে একটু শিথিল করছে বিদায় কোনো মতো আমরা ম্যাক্সিমামই পার্সেল করে দিই। আমাদের প্রত্যেকটা স্টাফের চলতে হইব, তাই না? আমাদেরও তো ফ্যামিলি আছে। সাধারণ মানুষের মাঝে উদাসীনতা বরাবরের মতোই চরমে। প্রয়োজন কিংবা অপ্রয়োজনে চায়ের দোকানের আড্ডায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত। না ভাই, এতক্ষণ গল্প করি নি, পাইকালে পান্ডা খাইলাম আর এই কথাটা শুনলাম। যদি লকডাউন দেওয়ার দরকার হয় তাহলে কঠোরভাবে দিতে হবে, আর যদি লকডাউন নাই দেওয়ার দরকার হয় তাহলে মোটেই দেওয়া উচিত না। গণপরিবহন চালু হওয়ায় সড়কের অবস্থা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মানুষ ও যানবাহনের চাপ ছিল কিছুটা কম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আজ আরও 63 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় 7,500। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে টিকা প্রতিরোধী ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের উৎপত্তি স্থল হতে পারে বাংলাদেশ। গন্তব্য ছিল অন্য হাসপাতাল। সাধারণ শয্যা পেয়েও আইসিইউ এর জন্য অন্য হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়েছিল। ততক্ষণেই পালস পাচ্ছেন না স্বাস্থ্যকর্মী। রোগীকে পুনরায় ফেরানো হলো কুর্মিটোলায়। যেহেতু আইসিইউ পাচ্ছি না, যার ফলে অন্যত্র একটু নিতে চাচ্ছিলাম, যে অন্তত মৃত্যু হলেও যেন আসানের সাথে মৃত্যু হয়। হাসপাতালের ভিতরেই ভর্তি থাকা অসংখ্য রোগীর আইসিইউ চাহিদা মেটাতে পারছেন না কর্তৃপক্ষ। পরিণতি মৃত্যু, কেউ হাসপাতালে, কেউ আইসিইউ সন্ধানরত অবস্থায় পথের মধ্যে। আইসিইউর জন্য অনেক ট্রাই করছি, কিন্তু পাই না। শেষ পর্যন্ত উনি আজকে ভোর 4:30 বাজে মারা গেছে। এদিকে শুক্রবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয় 7,462 এবং মৃত্যু হয় 63 জনের। সংক্রমণের মাত্রা চরমে পৌঁছে যাওয়ায় কোভিড পরীক্ষাতেও নানা হয়রানির শিকার ভুক্তভোগীরা। 2বার রিসিভ করছে 8টার আগে, ডাক্তার আসলে তারপর সিরিয়াল নেবে, কিন্তু 8:30 পরে ফোন দেওয়ার পরে আর ফোন ধরে নেই। সকাল 8টার থেকে আমার ট্রাই শুরু করি, সকাল 10টা পর্যন্ত টোটাল আমি 208 বার কল দেওয়ার পর আমি সিরিয়াল পাই। আগামীতে কঠোর লকডাউন বাস্তবায়ন আর বিমানবন্দরে যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ না করলে টিকা প্রতিরোধী নতুন ধরনের উৎপত্তি স্থল হবে বাংলাদেশ, আশঙ্কা বিশেষজ্ঞদের। সংক্রমণটাকে একটা দ্রুত চমৎকার একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, তা না হলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে খারাপ ভ্যারিয়েন্টের, যেগুলির বিরুদ্ধে কোনো ভ্যাকসিন কাজ করবে না, ওই ধরনের ভ্যারিয়েন্টের জন্মস্থান হিসাবে বাংলাদেশ বিশ্বে একটা কুখ্যাতি পাবে এবং পৃথিবীর অনেক দেশই তাদের দেশে বাংলাদেশের থেকে প্রবেশটা নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে। তবে সংক্রমণের হার অনুযায়ী মৃত্যুর হার এখনো কম বলে মত আইইডিসিআর-এর। সংক্রমণের সংখ্যার সাথে তুলনা করি, সেখানে কিন্তু তুলনামূলকভাবে আসলে প্রথম দিকে যেরকম মৃত্যুর হার ছিল তার চেয়ে এখন মৃত্যুর হার কমে আসছে আমাদের। টিকার দ্বিতীয় ডোজ কোভিডের বিরুদ্ধে মানুষের শরীরে উচ্চ মাত্রায় অ্যান্টিবডি তৈরি করবে, যা দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সুরক্ষা দেবে। তাই প্রথম ডোজ সম্পন্নকারীদের
কারো কথায় কান না দিয়ে যথাসময়ে দ্বিতীয় ডোজ সম্পন্নের জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সরকার লকডাউন নিয়ে সমন্বয়হীনতা ও চরম উদাসীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে এক অনলাইন বৈঠকে এ মন্তব্য করেন তিনি। জনগণকে সম্পৃক্ত করা ছাড়া করোনার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকারের মধ্যে ভয়াবহ রকমের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব এবং উদাসীনতা আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। যে লকডাউন ঘোষণা করা হলো, সেই লকডাউন ঘোষণা করার সময় একবারও ভাবা হয়নি যে যারা আপনার ইনফর্মাল সেক্টর গুলোতে কাজ করে, যারা দোকানের কর্মচারী, যারা আপনার এই বাইক চালিয়ে তারা কর্মসংস্থান করে নিজেদের, যারা ট্রান্সপোর্ট গণপরিবহনে কাজ করে, তাদের কিভাবে দিন চলবে। লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব, আমার আগের যে সংবাদে যেমনটি বলছিলাম যে মাত্র 2 মাস পরে যার জন্মশতবার্ষিকী উদযাপনের কথা ছিল, সেই প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী, আজ সকাল লন্ডন সময় শুক্রবার তিনি মারা যান এবং পুরো ব্রিটেনবাসীকে শোকে ভাসিয়ে তিনি পরপারে চলে গেলেন। কিছু বিষয় জানিয়ে রাখা দরকার, যেখানে 1947 সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গ্রিক রাজপুত্র, সাবেক রাজপুত্র প্রিন্স চার্লস, এবং এর 5 বছর পরে 1952 সালে ব্রিটেনের যে রাজকীয় যে ক্ষমতা, সেটি রাজকীয় দায়িত্ব তিনি গ্রহণ করেন এবং সেই থেকে এখন পর্যন্ত সবশেষ পর্যন্ত তিনি 2017 সাল পর্যন্ত এইসব রাজকীয় দায়িত্ব তিনি ছিলেন। এবং এই আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, তিনি রাজকীয় দায়িত্ব পালন করার আগে কিন্তু তিনি ব্রিটেনের যে নৌবাহিনী সেখানে তিনি কর্মরত ছিলেন এবং সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি যে তার যে শেষকৃত্য যে অনুষ্ঠান, সেটি নিয়ে কিন্তু এখনো নির্দিষ্ট কোনো সময় কিংবা দিনক্ষণ সেভাবে ঘোষণা করা হয়নি। তবে যেহেতু ব্রিটেনের রানীর স্বামী হিসেবে যে রাজকীয়ভাবে যে শেষকৃত্য, শেষ বিদায়ের যে আয়োজন, সেটি নেওয়ার কথা থাকলেও প্রিন্স ফিলিপের যে শেষ ইচ্ছা কিন্তু ছিল অনাড়ম্বরভাবে তাকে শেষ বিদায় জানানোর জন্য। পাশাপাশি যেহেতু তিনি ব্রিটেনের নৌবাহিনীতে কর্মরত ছিলেন, সেই নৌবাহিনীরও একটি আনুষ্ঠানিকতা রয়েছে। পাশাপাশি আপনার একটা জানিয়ে আরেকটি বিষয়, যে চলমান যে করোনা মহামারীর, এই করোনা মহামারীতে কিন্তু এখনো পর্যন্ত শেষকৃত্যে অংশ নিতে পারবেন 30 জন, মাত্র 30 জন, এবং এই যদি শেষকৃত্য অনুষ্ঠান হয়ে থাকে, কোন 30 জন ব্যক্তি অংশ নেবেন সেটি হয়তো নির্ধারণ করবে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, যে এই যে 73 বছরের যে দীর্ঘ দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন ব্রিটেনের রানী, এই দাম্পত্য জীবনের প্রিন্স ফিলিপ ছিলেন সবচেয়ে বেশি আস্থার প্রতীক এবং তার প্রতি কিন্তু, এবং সেই আস্থার কথা কিন্তু তিনি বেশ কয়েকবার কিন্তু তিনি বলেছেন। এবং আরেকটি বিষয় আপনার জানিয়ে রাখা দরকার, যে এই যে প্রিন্স ফিলিপের মৃত্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্ব নেতারা শোক বার্তা তারা প্রকাশ করেছেন এবং প্রিন্স ফিলিপ মৃত্যুকালে 4 সন্তান রেখে গেছেন। এই ছিল সবশেষ। লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার দায় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি। একদিনের ঢাকা সফরে এসে তিনি একথা বলেন। বিশ্ব সম্প্রদায়ের এই ইস্যুতে জাতিসংঘের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পরে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জন কেরি। জানান, বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বৈশ্বিক উষ্ণতা কমাতে 2015 সালে হয় প্যারিস জলবায়ু চুক্তি। 5 বছর পর চুক্তি থেকে বের হয়ে যায় দ্বিতীয় কার্বন নিঃসরণকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও যোগ দেন প্যারিস চুক্তিতে। এই ইস্যুতে সফর শুরু করেন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জন কেরির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীরা। আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল গঠন, বাংলাদেশে গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপ্টেশনের আঞ্চলিক সহযোগিতা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে এদেশের মানুষের বাস্তুচ্যুতির বিষয়টি। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর এ.কে. আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান দেশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি রোহিঙ্গা ইস্যুতে কার্যকর পদক্ষেপের।
11 লাখ রোহিঙ্গা আমাদের বনাঞ্চল সহ জলবায়ুতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছে। আমরা আশা করি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আমেরিকার উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে। জন কেরি আহ্বানে সাড়া দিয়ে জানান, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একা দায় নয়। রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ শুধু পরিবেশই না, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব সম্প্রদায়কে এই ইস্যুতে এগিয়ে আসতে হবে। এটা শুধু বাংলাদেশের একার দায় নয়। পরে শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জন কেরি। জানান, বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে লিডার সামিট অন ক্লাইমেটের আমন্ত্রণপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। শেখ হাসিনা তাকে ধন্যবাদ জানিয়ে মুজিব জন্মশতবর্ষের স্মারক তুলে দেন জন কেরির হাতে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাব মেট্রো রেল প্রকল্পেও এক সপ্তাহে অন্তত 48 জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে পিছিয়ে যেতে পারে উদ্বোধন, তবে কর্তৃপক্ষ বলছে থামবে না প্রকল্পের কাজ। এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এ পথের অগ্রগতি 85%। রাশেদ লিমনের রিপোর্ট। দেশে আঘাত এনেছে করোনার দ্বিতীয় ঢেউ, তার আঁচ লেগেছে মেট্রো রেল প্রকল্পেও। এই দফায় প্রকল্পের 48 জন আক্রান্ত হয়েছে করোনায়। এ পর্যন্ত মোট আক্রান্ত 518 জন। প্রকল্পে 7000 কর্মী কাজ করছে, যার মধ্যে 6000 বাংলাদেশি, বাকি 1000 বিদেশি কর্মী। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে গাবতলী কনস্ট্রাকশন ইয়ার্ডে 10টি শয্যা ও উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 13টি শয্যার আরেকটি ফিল্ড চালু হয়েছে। কর্মীদের আক্রান্ত হবার বিষয়টি প্রকল্পের কাজের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি। অন্যান্য বার কিন্তু সপ্তাহে এতজন আক্রান্ত হয় না। আমাদের যে ফিল্ড হাসপাতাল আছে সেখানে 10 এবং 24টা বেড আছে। প্রয়োজন হলে এই বেডের সংখ্যাটা যেন আরো বৃদ্ধি করা হয়। মেট্রো রেল লাইন এরই মধ্যে সংযুক্ত করেছে উত্তরা থেকে আগারগাঁওকে। এখন চলছে এই অংশে রেলের স্লিপার বসানোর কাজ, যা কাজীপাড়া থেকে শেওড়াপাড়ার কাছাকাছি এসে পৌঁছেছে। এর পাশাপাশি এই অংশের প্রত্যেকটি স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজও প্রায় শেষ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, পরিবর্তিত এই পরিস্থিতিতে চলতি বছর না হলেও 2022 সালের জুনে হতে পারে উদ্বোধনের আনুষ্ঠানিকতা। পাবলিক সিচুয়েশন না থাকলে হয়তো আমরা যে কথাগুলো বলেছিলাম আমরা হয়তো সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারতাম না। দ্বিতীয় ঢেউয়ের একটা পর্যায়ে যখন পৌঁছে যাবে তখন হয়তো একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত সরকার ঘোষণা করবে। চলতি মাসের 23 তারিখে মেট্রো রেলের প্রথম কোচ দিয়াবাড়ির ডিপোতে এসে পৌঁছাবে বলেও জানানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় 4 র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণ হলে ওই 4 জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তারা। বৃহস্পতিবার সকাল 9টায় বাসা থেকে বের হন মগবাজারের বাসিন্দা তামজিদ হোসেন। এরপর র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। দুপুরে ফোন দিয়ে তামজিদের বোনকে জানানো হয় মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 2 কোটি টাকা না দিলে ক্রসফায়ার দেওয়া হবে তাকে। চলতে থাকে দর কষাকষি। 12 লাখ টাকা দিতে রাজি হয় তামজিদের পরিবার। এরপর বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাতে নাতে ধরা পড়ে অপহরণকারী 4 জন। পরে জানা যায় এই 4 জনই র্যাব সদস্য। পালিয়ে যায় আরও 2 জন। তার বোন যখন টাকা দিতে যাবে তখন পুলিশের সাথে যোগাযোগ করছে। পরে পুলিশ 2 জন সদস্যকে ওই টাকা দেওয়ার সময় সিএনজি থেকে আটক করে। 2 জন খুব সম্ভব পলাতক আছে, আর 4 জন বোধহয় অ্যারেস্ট আছে। সেনাবাহিনীর খুব সম্ভব 3 জন, আর আরেকজন বিজিবি, আর একজন বাইরে। আর সেনাবাহিনীর যে সদস্য ছিল তাদের সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। তাদের আইন অনুযায়ী এই ধরনের অপরাধের বিচার তারা আভ্যন্তরীণভাবে করবে। গ্রেফতারের পর অভিযুক্ত র্যাব সদস্যদের আনা হয় হাতিরঝিল থানায়। সেখান থেকে শুক্রবার দুপুরে র্যাবের কাছে হস্তান্তর করা হয় আসামিদের। এ ঘটনায় 6 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। র্যাব জানায় তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা। ওনারা আমাদের 4 জনকে সন্দেহজনক হিসেবে আটক করেছে। তদন্ত করে অবশ্যই এই জাতীয় কাজে যদি জড়িত হয়, আপনাদের জানিনি, আমরা সবসময় কঠোর পদক্ষেপ গ্রহণ করি। অপহরণের শিকার তামজিদ হোসেন রাজধানীর মগবাজারের মিরবাগ এলাকার বাসিন্দা। পরিবারের 4 সদস্য নিয়ে 14 মাস ধরে এই এলাকায় ভাড়া থাকতেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সাগর থেকে ভেসে উঠল বিশাল আকৃতির মৃত তিমি। তিমিটির শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে হিমছড়ি পয়েন্টে তিমি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। আরো জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল।
সাগরের জোয়ারের পানিতে আটকা পড়েছে বিশাল আকৃতির মৃত তিমি, কোনোভাবে বালিয়াড়িতে তোলা যাচ্ছে না। কক্সবাজারের হিমছড়ি সৈকতে শত শত মানুষ তিমিটিকে রশি দিয়ে বেঁধে বালিয়াড়িতে তোলার চেষ্টা করেন, কিন্তু প্রায় 4 ঘন্টার চেষ্টা চালিয়েও জোয়ারের পানি থেকে তোলা যায়নি। এখন আমরা এটা উদ্ধার করার জন্য আমরা এখন সহযোগিতা করছি দড়িটা টানতে টানতে। কাঁধে কাঁধ মিলিয়ে যদি এটাতে অল্প করে যদি ধরতে পারি তাহলে অন্ততপক্ষে যত দ্রুত সম্ভব এটা পাড়ে ওঠানো সম্ভব হবে। এদিকে বিকেল থেকে তিমিটি দেখতে সৈকতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সবার উদ্দেশ্য বিশাল আকৃতির তিমি সচক্ষে দেখা। কেউ এসেছেন একা, আবার কেউ পরিবার নিয়ে। এরকম মাছ আর কোথায় দেখিনি, প্রথমে দেখলাম জীবনে। অন্যান্য বছরের চেয়ে এই বছরের তিমিটা কিন্তু বেশ বড় আছে। তিমিটি বালিয়াড়িতে না তোলা পর্যন্ত ময়না তদন্ত সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। প্রাথমিক পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে, যেটা মানে বেশ কিছুদিন পূর্বে 10 থেকে 12 দিন পূর্বে এটা মৃত্যু হয়েছে। 15 মিটার লম্বা নীল তিমিটা, আর এটার ওজন প্রায় 15 থেকে 20 টনের মতো হবে। এটি বোলিন প্রজাতির তিমি বলে নিশ্চিত করেছেন মৎস্য বিজ্ঞানী। এটা আপনার বোলিন হোয়েল গ্রুপের যে কোনো একটা স্পিসিস, হয়তো ব্রাইট সোয়েল হওয়ার সম্ভাবনা বেশি। এটার মৃত্যুর কারণ সম্পর্কে এটা পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া এটা বলা সম্ভব না কি কারণে মারা গেছে। এটা আপনার বাংলাদেশের সমুদ্র অঞ্চলে এই ধরনের তিমি আছে, বিচরণ করে। কক্সবাজারের হিমছড়ি সৈকতে শুক্রবার দুপুরে ভেসে আসে মৃত তিমিটি, যা লম্বায় 44 ফুট এবং ওজন 20 মেট্রিক টনের বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও দেশের বাইরের খবর। রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ৪র্থ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। করোনা স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নির্বাচনী সহিংসতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ছাড়াও কোচবিহার ও আলিপুরদুয়ার এই 5 জেলায় 44 আসনের ভোট নেওয়া হবে শনিবার। এ দফার ভোটে 345 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 1,02,000 ভোটার, যাদের মধ্যে 52 লাখই নারী ভোটার। গেল 3 দফার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবার। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, কাঞ্চন মল্লিক, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, লাভলি মৈত্রী। তারকা হলেও গত 5 বছরের ঝানু রাজনীতিক লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়। রয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই। 4 দফার ভোটের মধ্য দিয়ে 335 আসনের ভোট গ্রহণ শেষ হবে। এরপর 5ম দফার ভোট হবে 45টি আসনে 17 এপ্রিল। ভারতের নির্বাচন কমিশন সহিংসতা রুখতে এবার 8 দফায় ভোট গ্রহণ করছে। প্রথম দফায় ভোট হয় 27 মার্চ, শেষ দফার ভোট হবে 29 এপ্রিল। ফলাফল প্রকাশ হবে 2রা মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।